সেনাপ্রধানের প্রধানমন্ত্রী তেজগাঁও বিমানবন্দরে কিভাবে নামবেন, কোথায় যাবেন, কোথায় থাকবেন, সেই পুরো রিপোর্ট মোটামুটি ফাইনাল হয়ে গেছে। মোটামুটি বাংলাদেশ সেনাবাহিনীতে কুয়ের তো অভাব হয়নি। কু এর আগে প্রচুর 5-7 বার কু হয়ে গেছে, আর যত কু হয়েছে সব কিন্তু ঢাকা থেকে হয়েছে। সেই ঢাকাকে কিন্তু এবং সাভারকে কিন্তু ওয়াকারুজ্জামান কন্ট্রোল করে নিয়েছেন, কিছুটা রয়ে গেছে। আসসালামু আলাইকুম। আজকে 10ই মার্চ রাত গভীর প্রায়। দর্শক শ্রোতা, এই রাতে গভীর রাতে একটা ব্রেকিং নিউজ দিতে আপনাদের সাথে হাজির হয়েছি। সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে হঠাৎ করেই নিউজ ঘুরে বেড়াচ্ছে সেনাবাহিনীতে কু হয়েছে এবং শেখ হাসিনা বাংলাদেশে আসতেছে। কোনখানে, কোথায়, কিভাবে তিনি আসবেন এবং কোন বিমানবন্দরে নামবেন এবং কোন স্টেশনে থাকবেন, কি করবেন না করবেন, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এমনই কিছু চাঞ্চল্যকর তথ্য আপনাদের সাথে শেয়ার করব। সেনাবাহিনী তাদের মধ্যে কি হচ্ছেটা কি, এবং জাতিসংঘ থেকে যে একটা বার্তা দেওয়া হয়েছিল যে শেখ হাসিনা পতন হচ্ছে এবং শেখ হাসিনা দেশ থেকে পালাতে হবে, এরকম কিছু একটা সেনাবাহিনীকে তারা নাকি আগেই জানিয়েছিল। এটা নাকি সেনাবাহিনী জানতো। তো এই যে সেনাবাহিনীকে নিয়ে এটা মন্তব্য করেছিল জাতিসংঘ, সেটার পাল্টা একটা বিবৃতি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেই বিষয়টাও থাকছে আজকের এই ভিডিওটিতে। মোটামুটি এই রাতের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করব ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আগে দেখব চলেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে কু হয়েছে না কি হয়েছে সেটাই আমরা জানতে চলেছি, এবং এর পরবর্তী দেখতে চলেছি যে শেখ হাসিনা কোথায় আসবে, কিভাবে আসবে এবং কোন বাসায় তিনি উঠতে চলেছেন। নাকি অ্যারেস্ট হয়েছিল। কালকে আমি যখন 5টার সময় যখন ভিডিওটা যখন এডিট করছি, আমার এই একটাই ক্যামেরা, একটাই আমার এই রেকর্ডিং কর্ড আর একটা স্ট্যান্ড, এই ব্যতীত আমার আর কিছু নেই। এই দিয়ে আমি যা কাজকর্ম করি। তো আমি তো এই টেলিফোনেই আমি সমস্ত এডিট করি। এডিট করার সময় যদি কেউ ফোন টোন করে, তারপরে হয় কি, এডিটে ফোন ধরলে পরে এডিটটা নষ্ট হয়ে যায়, আমাকে আবার প্রথম থেকে করতে হবে। আমার এক বন্ধু বাংলাদেশ থেকে ফোন করলেন, তিনি আমার সঙ্গে রেগুলার যোগাযোগ করেন। ফোন করে আমার একবার কেটে দিলাম, আবার ফোন করলেন, ফোন করে বলে গুরু কেটো না, বড় খবর হয়ে গেছে। মানে কি, ফয়জুর রহমান অ্যারেস্টেড, ফয়জুর অ্যারেস্টেড, পরে ফোন করো। তা আমি কেটে দিলাম। কেটে দিয়ে আমি এডিট করে 5:30 থেকে আমি এবার তাকে ফোন করলাম। এবার সে আমাকে কনফার্ম বললো, একেবারে 100% কনফার্ম এই খবর, ফয়জুর রহমান অ্যারেস্টেড। আমি আবার 3-4 জনকে আবার SMS পাঠালাম যে এরকম একটা ঘটনা ঘটেছে, তোমরা জানো কি? কেউ বললো হ্যাঁ জানি, কেউ বললো না গুজব। একজন তারপর লাস্টে আমাকে কনফার্ম করলেন যে গুজব। তারপরে আমি আমার অস্ট্রেলিয়াতে এক বন্ধুকে, তিনিও ইউটিউব করেন, তাকে আমি ফোন করলাম। তিনি সেনাবাহিনীর ভেতরের খবরটাও তিনি রাখেন। তিনি আমায় বললেন পুরোটাই গুজব, এরকম কিছু হয়নি। এখানেই তো থেমে রইল না। তারপরেতে রাত্রির অবধি নানান রকম SMS, ফোন, হোয়াটসঅ্যাপ, এই সারাদিন চললো। আজকে সকাল অবধি এই চলেছে। তা আমি তো বাংলাদেশের টেলিভিশন সব তো আমি তো ওয়াচ করি, একটু ফলো করি, কিন্তু টেলিভিশন মানে বাংলাদেশের মিডিয়ার উপরে খুব একটা ভরসা নেই, এই কারণে যে তাদেরকে তো মুখ বন্ধ করে রেখে দেওয়া হয়, সেলোটেপ মেরে দেওয়া হয়েছে। আমি মিডিয়ার দোষ কখন দিই না, মুখে সেলোটেপ মেরে রাখা হয়েছে। সরকারের বিরুদ্ধে যাবেই করে, কোথাও করে দেবে। আমাদের এখানে বড় যে জেল টেল হবে, কি ফাইন হবে, কি আপনার লাইসেন্স ক্যান্সেল হবে, এই পর্যন্ত, এর বেশি তো কিছু হয় না। কিন্তু এখানে তো একেবারে হাত পায়ে শিরা বিরা কেটে একবার শেষ করে দেবে, জীবন শেষ। তা লাস্টে কি করি আমি আমাদের এজেন্সির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলাম যে এজেন্সির কাছে, ভারতীয় এজেন্সির কাছে কি খবর আছে।
এখানে ফোন করি, ওখানে ফোন করি, সেখানে ফোন করি, কেউ ফোন ধরে, কেউ ধরে না। এই করতে করতে একজনকে ধরা গেল। তিনি বড় দরের লোক, তাকে ধরা গেল। তিনি আমায় বললেন যে এরম আমার কানেও এসছে, কিন্তু আমি ব্যাপারটা নিয়ে অতটা গুরুত্ব দিইনি, কারণ আমার নিজের দেশের এত কাজ আছে। আমি তো আর বাংলাদেশের খবরে, তার মায়ানমার ডেস্ক, তার বাংলাদেশ নয়, বা বাংলাদেশ দেশের ডেস্কে তিনি কাজ করেন না, তিনি মায়ানমার ডেস্কে কাজ করেন, মানে মায়ানমারের খবরাখবর তার কাছে থাকে। তাই বললাম, দাদা কেউ তো আমার ফোন ধরছে না, আপনি যদি আমার একটু কনফার্ম করে দেন, একটু অন্য ডেস্কে গিয়ে, বাংলাদেশ ডেস্কে গিয়ে, যে এই খবরটা কতদূর সত্যি কতদূর মিথ্যে, অথবা আমি যাকে ফোন করছি এই নাম, তাকে একটু বলুন আমাকে একটু ফোন করতে, কারণ তিনি হয়তো কাজে ব্যস্ত। তা বললো, উনি ফোন করে আবার ঘুরে এসে আবার 5 মিনিট বাদে আমার ফোন করে বললেন, আমি ওকে বলেছি, ও বলেছে চা খেতে যখন নিচে নামবে ক্যান্টিনে তখন ও তোমায় ফোন করবে আধা ঘন্টা বাদে। সেই আধা ঘন্টা বাদটা হয়ে গেল 4 ঘন্টা। একটু আগে আমায় একজন ফোন করেছিলেন, বাবুদা বলে, তিনি আমায় ফোন করে বললেন যে কি দাদা কিছু খবর টবর দিন তো, আজকে কি খবর টবর আছে? দাদা আমার কাছে কোনো খবর নেই, আমি এরকম একটা খবরের পেছনে দৌড়ে বেড়াচ্ছি যে বাংলাদেশে চলছেটা কি, অরিজিনাল সিচুয়েশনটা কি, তা আমি এখনো পর্যন্ত কোনো খবর পাইনি। মনে হচ্ছে আজকে আমাকে বাঙ্ক দিতে হবে, মানে আজকে ভিডিও আমি করতে পারবো না, কারণ আমার কাছে সত্যি অর্থে কোনো খবর ছিল না। হয়ে গেছে মোটামুটি এজন্যই বলছি যে, কারণ এই রিপোর্টটি চলে গেছে ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভালের কাছে। তিনি এটা পুরো পরীক্ষা করবেন, দেখবেন, এবং তার সঙ্গে থাকবেন আরো কয়েকজন, পরে তাদের কথা বলছে, একে একে আলোচনার মধ্যে আসবো যখন, এবং সেখান থেকে এটা পাস হয়ে গেলে, অর্থাৎ তারা হ্যাঁ বললে, তখন পরবর্তী আর মহড়া নয়, পরের কাজগুলো হবে। আর যদি ততক্ষণে যদি মনে করা হয় যে কোনো জায়গাতে এই বিষয়টি নিয়ে কিছু পরিবর্তনের প্রয়োজন আছে, তখন সেইটাও করা হবে। এবং তারপরেই ভারতে যে দিল্লির লুটিয়েন্সে, যেখানে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন, তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হবে সেই অনুযায়ী এই রিপোর্টটা চূড়ান্ত হয়ে গেলে। গত শুক্রবার আফ্রিকার কঙ্গো সফর শেষে যে বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান, জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি যথাবিধি শাহজালাল এয়ারপোর্টে না নেমে তিনি তেজগাঁওয়ের বিমানবন্দরে নেমেছিলেন। সেটা তার যেমন সুরক্ষা, সেই সুরক্ষাটা রাখা হয়েছিল, তৈরি হয়েছিল, সেই রকমভাবে এই সুরক্ষা বলয়ে এইভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও ফিরবেন, এবং মনে করা হয়েছে, ঠিক করা হয়েছে যে তিনি শাহজালাল এয়ারপোর্টে তিনি নামবেন না, তিনি নামবেন তেজগাঁও বিমানবন্দরে। তেজগাঁও বিমানবন্দরে নামার কি সুবিধাগুলো আছে সেগুলো দেখার জন্যই ওয়াকারুজ্জামান যে সেদিন তার নিজে যেমন সেখানে নেমেছিলেন, একদম চুপি চুপি সেখানে আসতে পেরেছিলেন, তার কি সুবিধাগুলো রয়েছে সেগুলো সেই দিনই কিন্তু সেগুলো ঠিক করা হয়ে গিয়েছিল, দেখা হয়ে গিয়েছিল। এখন যেটা, কেন শাহজালাল এয়ারপোর্ট ছেড়ে সেখানে যাওয়া হচ্ছে, নিশ্চয়ই এটা বোঝা গেছে শাহজালাল এয়ারপোর্টে প্রধান মানে ওয়াকারুজ্জামান জেনারেল সেদিন যদি নামতেন, তাহলে তার ওপরে কোনো কিছু একটা, তার ওপরে একটা কোনো কিছু অ্যাটাক, আক্রমণ হতে পারতো, এমনও হতে পারতো তাকে বন্দি করা হতে পারতো, এমনও হতে পারতো তাকে সেখানে হত্যা করা হতে পারতো,
মোটামুটি একটাই ব্যাপার হতো যে তাকে সেখানে নামাটা তিনি নিজেও অন্তত সেফ মনে করেননি, এবং সেফ মনে করেননি বলে তিনি তেজগাঁওতে নেমেছিলেন। তেজগাঁওয়ের সুবিধাটা কি? তেজগাঁও কোনো মানে বিজনেস, কোনো ব্যবসায়িক কোনো বিমানবন্দর নয়, সেখানে অন্য কোনো যাত্রীবাহী বিমান সেখানে নামে না। ওটা সম্পূর্ণভাবে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে আর্মি তাদের নিজেদের কাছে, আর্মির হেলিকপ্টার থাকে, আর্মির বিমান যেটা সেখানে থাকে, এই সব কাজের জন্যেই ওই বিমানবন্দর ব্যবহৃত হয়। ফলে ওখানে অন্য সেনাবাহিনীর বাইরে অন্য কারোর সেই বিমানবন্দরে তাদের কোনো এখতিয়ার নেই, তাদের প্রবেশের অধিকারও নেই। এবং এই জন্যেই সেদিন জেনারেল ওয়াকারুজ্জামান ওই বিমানবন্দরে এসে নেমেছিলেন। এখন শেখ হাসিনার ঢাকাতে প্রত্যাবর্তনের জন্য এই কারণেই ওই বিমানবন্দরকে ব্যবহার করা হবে বলে ঠিক হয়েছে। এটা তার যে ওই সুবিধাগুলো আছে বিশেষ তার জন্যে। সেদিন মানে গত শুক্রবার আপনারা জানেন যে ঢাকার মধ্যে, ঢাকায় সেখানে হিজবুত তাহরীরের পক্ষ থেকে বিরাট বড় জমায়েত মিছিল হওয়ার কথা ছিল, এবং অত্যন্ত সম্ভাবনা তাদের যে প্ল্যান ছিল সেই প্ল্যানটা ছিল বঙ্গভবন সেটা অ্যাটাক করা হবে। সেটা অ্যাটাক করে সেখান থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগে বাধ্য করা হবে। এবং আরও যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান সন্ধেবেলায় যখনই আসবেন, এদিকে রাষ্ট্রপতির কাছ থেকে নিয়ে তারা দেখিয়ে দেবে তখন যে রাষ্ট্রপতিকে দিয়ে জোর করে লিখিয়ে নেওয়া হবে যে তিনি সেনাপ্রধানকে বরখাস্ত করছেন। এটা রাষ্ট্রপতি চুপ্পুকে দিয়ে লিখিয়ে নিয়ে সেই অনুযায়ী অ্যাটাক করা হবে যখনই ওয়াকারুজ্জামান এসে নামবেন। পর্যন্তই ছিল। আশা করছি ভিডিও সম্পর্কে মতামত কমেন্টে জানাবেন এবং ভিডিওটা যে যেখানে পারেন শেয়ার করে দিবেন। আপনাদের কাছে কি মনে হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে যে গুজব উঠেছে, এবং আমরা দেখেছি সাম্প্রতিক সময় ভারতের সেনাপ্রধান সেই উপেন্দ্র দাদা তিনি বলেছেন যে আশেপাশের দেশেরকে আমরা বিশ্বাসীটু তারা কমই করতে পারছে, কারণ ভারতের সাথে পাকিস্তানের খুব ভালো সম্পর্ক নেই। এবং তারা এটাও বলেছে বাংলাদেশের যদি সরকার পরিবর্তন হয় তাহলে বাংলাদেশের সাথে তাদের দেশের সম্পর্ক উল্টে পাল্টে যেতে পারে, কারণ এটা স্পষ্ট বোঝাই যায় যে আগামীতে কি হতে যাচ্ছে। যাই হোক, এদিকে শেখ হাসিনা তিনি বাংলাদেশে আসতেছে এবং আগামী মাসের মধ্যেই আসতেছে। ইতিমধ্যেই খুবই গুরুত্বপূর্ণ হয়তো বা তথ্য আপনারা বুঝে গেছেন এবং জেনে গেছেন। তো মতামত করবে। ধন্যবাদ সকলকে। এবং আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, শেখ হাসিনা কি আসলেই তিনি আসতে পারবেন? ভারতীয় মিডিয়া তারা কি গুজব ছড়াচ্ছে নাকি সত্যি?